দ্বাদশ পরিচ্ছেদ সোনার কৌটো। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল বনগাঁর গোপালনগর থানার ব্যারাকপুরে। 1914 খ্রিস্টাব্দে বনগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে তিনি প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতার রিপন কলেজ থেকে IABA পাশ করেন। শিক্ষকতা দিয়ে শুরু হয় তার কর্মজীবন। পরে অরণ্যের আকর্ষণে বিহারের পূর্ণিয়া জেলার জঙ্গলমহলে ম্যানেজার পদে যোগ দেন। তার উল্লেখযোগ্য রচনা পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনি সংকেত, চাঁদের পাহাড়, দেবযান ইত্যাদি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি 3টি খণ্ডে বিভক্ত: বল্লালী বালাই, আমাটির ভেপু, অক্রূর সংবাদ। আমাটির ভেপুর অন্তর্গত দ্বাদশ পরিচ্ছেদ হল সোনার কৌটো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, পরিচ্ছেদটির সহজ ব্যাখ্যা করছি। এই গল্পে ভুবন মুখুজ্জের বাড়িতে রানুর দিদির বিয়ে উপলক্ষে অনেক আত্মীয় স্বজন এসেছিলেন। তো বিয়ে শেষ হবার পর কিছু আত্মীয় স্বজন যে যার বাড়িতে চলে গিয়েছিলেন এবং আরও কিছু বাড়িতেই রয়ে গিয়েছিলেন। বিয়ে বাড়িতে ছেলে মেয়েদের অভাব ছিল না, যার ফলে পাড়ার মেয়ে দুর্গার আসা যাওয়া ছিল বিয়ে বাড়িতে। বিশেষ করে একটি ছোট মেয়ে টুনির সাথে দুর্গা বেশ মিশে গিয়েছিল। একদিন টুনির মা হাসি উত্তেজিতভাবে কিছু বলছিলেন, যেটা সেজ ঠাকরুনের কানে গিয়েছিল। সেজ ঠাকরুন হলেন ভুবন মুখুজ্জের সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এবং সংসারের কর্ত্রী। সেজ ঠাকরুন দালানে এসে বলেন, কিরে হাসি, কি? টুনির মা উত্তেজিতভাবে বলেন, এই একটু আগে আমার সেই সোনার সিঁদুর কৌটোটা এই বিছানার পাশে এইখানটায় রেখেছি। খোকা দোলায় চেঁচিয়ে উঠল, আর তুলতে মনে নেই। কোথায় গেল? আর তো পাচ্ছি নে। সেজ ঠাকরুন বললেন, ও মা, সে কি, হাতে করে ও ঘরে নিয়ে যাসনি তো? টুনির মা বলেন, না সেজদি, এইখানে রেখে গেলুম, বেশ মনে আছে, ঠিক এইখানে। সোনার সিঁদুর কৌটো না পেয়ে টুনির মা তার সেজ ঠাকরুনকে জানান। সবাই মিলে শুরু হয় খোঁজাখুঁজি। সেজ ঠাকরুন জানতে চান বাড়িতে বাড়ির ছেলেমেয়েরা ছাড়া বাইরের কেউ এসেছিল কিনা। সেজ ঠাকরুনের ছোট মেয়ে টেপি চুপি চুপি বলে, আমরা যেই খাবার খেতে গেলাম তখন দেখি যে দুগ্গাদি খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই মাত্র আবার এসেছে। সেজ ঠাকরুন চুপি চুপি কী যেন পরামর্শ করলেন, তারপর রুক্ষভাবে দুর্গাকে বললেন, কৌটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল, বার কর এক্ষুনি বলছি, নইলে। সেজ ঠাকরুনের ভাবভঙ্গি দেখে দুর্গা ভয় পেয়ে গিয়েছিল এবং তার জিভ যেন মুখের মধ্যে জড়িয়ে গিয়েছিল। মুখে সে অস্পষ্টভাবে কি বলল তা বোঝা গেল না। সেজ ঠাকরুন সোনার কৌটো ফিরিয়ে দেবার জন্য দুর্গার উপর জোর জুলুম করছিলেন দেখে টুনির মা অবাক হয়ে যান, কারণ তিনি দুর্গার সাথে কথা বলে বুঝতে পেরেছেন সে একটি ভদ্র ঘরের মেয়ে এবং তিনিও তাকে বেশ পছন্দ করেন। সেজন্য তিনি সেজ ঠাকরুনকে বললেন, ও নেইনি বোধহয় সেজদি, ও কেন? তারপর সেজ ঠাকরুন বললেন, তুমি চুপ করে থাকো না, তুমি ওর কি জানো, নিয়েছে কি না নিয়েছে? আমি জানি ভালো করে। আরেকজন বললেন, তা নিয়ে থাকিস, বের করে দে না, নয়তো কোথায় আছে বল, আপদ চুকে গেল, দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে? দুর্গা যেন কেমন হয়ে গিয়েছিল, তার পা ঠক ঠক করে কাঁপছিল। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, আমি তো জানি নে কাকিমা, সত্যি বলছি। তারপর সেজ ঠাকরুন বললেন, বললেই আমি শুনবো? ঠিক ও নিয়েছে, ওর ভাব দেখেই আমি বুঝতে পেরেছি। আচ্ছা ভালো কথা বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে, জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না, আমার জিনিস পেলেই হলো। সেজ ঠাকরুন দুর্গাকে সন্দেহ করে
তার উপর শুরু করেন মানসিক নির্যাতন। আত্মীয়রাও বলাবলি করছিলেন, ভদ্রলোকের মেয়েরা চুরি করে তা তারা কখনো শুনেননি এবং দুর্গা কোথায় থাকে সেটাও তারা জানতে চান। সেজ ঠাকরুন রেগে দুর্গাকে বলেন, তুমি ভালো কথার কেউ নও না, দেখবে তুমি মজাটা একবার। তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছ, এ কি যা তা পেয়েছ বুঝি? তোমায় আমি আজ। তারপর তিনি দুর্গার হাত ধরে হিড় করে টেনে দালানের ঠিক মাঝখানে এনে বলেন, দুর্গা বল এখনো কোথায় রেখেছিস? বলবি নে? না, তুমি জানো না, তুমি কচি খুকি, তুমি কিচ্ছু জানো না। শিগগির বল, নইলে নোড়া দিয়ে দাঁতের পাটি সব ভেঙে গুঁড়ো করে ফেলবো এক্ষুনি। বল শিগগির, বল এখনো বলছি। টুনির মা এগিয়ে আসছিলেন দেখে অপর একজন বললেন, রোশনা, দেখছো না, ওই ঠিক নিয়েছে, চোরের মারই ওষুধ, দিয়ে দাও, এক্ষুনি মিটে গেল। আর কেন মিথ্যে? সোনার সিঁদুর কৌটো ফেরত দেবার জন্য সবাই বিভিন্নভাবে নানা কথা বলছিল, যার ফলে দুর্গার মাথাটা যেন কেমন করছিল। সে অসহায়ভাবে ভয়ে আড়ষ্ট হয়ে বলে, আমি তো জানি না কাকিমা, ওরা সব চলে গেল, আমিও তো। অর্থাৎ দুর্গার সেই এক কথা যে সে জানে না। টেপি সেজ ঠাকরুনকে উত্তেজিত করার জন্য বলছিল, বাগানের আমগুলো তলায় পড়বার জো নেই, অর্থাৎ আমগুলো গাছের তলায় পড়লেই দুর্গা সেগুলো কুড়িয়ে নিয়ে যায়। এই কথা শুনে সেজ ঠাকরুন আরও মারমুখী হয়ে ওঠেন এবং বিকট রকমের আওয়াজ ছেড়ে দুর্গাকে পাজি, নচ্ছাড়, চোরের ঝাড় বলে সম্বোধন করে দুর্গার মাথা সজোরে দেয়ালে ঠুকতে শুরু করেন এবং তাকে জিনিসটি অর্থাৎ সোনার সিঁদুর কৌটোটি বার করে দিতে বলেন। টুনির মা বলেন, করেন কি সেজদি, থাকগে আমার কৌটো, ওরকম করে মারেন কেন? টুনির মা সেজ ঠাকরুনকে মারতে বাধা দেন। মার দেখে টুনিও কেঁদে ওঠে। দুর্গার মাথা বারবার দেওয়ালে ঠোকার কারণে নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে থাকে এবং বুকের কাপড়ের একটা অংশ রাঙা হয়ে যায়। টুনির মা টেপিকে তাড়াতাড়ি করে বারান্দায় বালতি থেকে জল নিয়ে আসতে বলেন। চেঁচামেচি ও হইচই শুনে পাশের বাড়ির ঝি বউরা ছুটে আসলেন। রানুর মাও আসলেন। রানুর মা জল দিয়ে দুর্গার চোখ মুখ ভালোভাবে মুছিয়ে দিলেন। দুর্গার মাথা ঝিমঝিম করছিল, সে দিশেহারা হয়ে বসে পড়ল। রানুর মা সেজ ঠাকরুনকে বললেন, অমন করে কি মারে সেজদি, রোগা মেয়েটা, ছি। টুনির মায়ের সোনার সিঁদুর কৌটো হারিয়ে গিয়েছিল এবং সন্দেহ করা হয়েছিল দুর্গাই সেটি চুরি করেছে। সেজ ঠাকরুন দুর্গার মাথা সজোরে বারবার দেয়ালে ঠুকে দেন। দুর্গার নাক থেকে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। সেজ ঠাকরুন তাও দুর্গাকে ছাড়তেন না, কিন্তু জনমত তার বিরুদ্ধে রায় দিতে থাকে, তাই তিনি আসামিকে অর্থাৎ দুর্গাকে ছেড়ে দিতে বাধ্য হন। টুনির মাও বলেন, এত কাণ্ড হবে জানলে তিনি সোনার সিঁদুর কৌটোর কথা বলতেন না। রানুর মা দুর্গাকে ধরে ধরে বাড়ির পিছনের দিকের উঠোনে বার করে টেপিকে পিছনের দরজাটা ভালো করে খুলে দিতে বলেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বাদশ পরিচ্ছেদের সহজ ব্যাখ্যা তোমরা শুনলে, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।